আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজে পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখন একা অনন্যা। সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি, আর সেই হলে যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটি একটু পর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিম্নোক্ত পত্রটি আমার ডাইনিং টেবিলে টানা 2 দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ হোয়াইট ঘাম সোনালি অক্ষরে লেখা, 2010 ব্যাচের পুনর্মিলনী, ঢাকা বিজনেস স্কুল, ডিবিএস। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ 8 বছর, 8টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হইনি। 8 বছর আগে আমি এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, আর পেছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানাঘুষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারল না, অথচ এক সময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো, আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্ত নারী। মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। 32 বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, ডিভোর্স শুধু একটা বিয়েই ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয়। আপনার নামটা নিয়ে যত্রযন্ত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিছু বুঝি না, ভীষণ ক্লোট আর ঘরকন্ঠার কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমার অল্প বেতনের চাকরিটা নিয়ে প্রতিনিয়ত খোঁটা দিত, বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করত যেন আমি চোর। সেও এও বলেনি যে একদিন সে আমার এমবিএর সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালোই বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিউনিয়নে যাইনি, একটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণপত্রের নিচে হাতে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছ। কোনো নাম সই ছিল না, শুধু ওই একটা বাক্য। তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরলাম, কানে ছোট ডায়মন্ডের টপ, আর মুখে সেই শান্ত ভাব যা কোনো প্রশংসার অপেক্ষায় থাকে না। উত্তর 5 স্টার হোটেলের বলরুমটা ফেয়ারি লাইট আর বিলাসী আবহাওয়া ঝলমলে করছিল। পুরনো সহপাঠীরা একে অপরের জড়িয়ে ধরে চিৎকার করছিল, পুরুষরা নিজেদের গাড়ির মডেল নিয়ে বড়াই করছিল, আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান, বিদেশ ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিসফিস করে আর আমার নাম উচ্চারণ করল। তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারল। অনন্যা, রায়হান না। কতদিন পর, ওকে তো বেশ অন্যরকম লাগছে। একাই এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকিয়েও আমি ওই কণ্ঠ চিনতে পারি। ও বাড়ির কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল, আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এমন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়েছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা, লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে। সে আমার দিকে এক এক অলস কৌতূহল নিয়ে তাকালো,
যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসান রাফসান ধীরে পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল, কি সারপ্রাইজ। আমি হাসলাম। রাফসান আর হাসি ধরে রাখতে আরো বেড়ে গেল। এখনই একাই আসবো সব জায়গায়। অবশেষে আশেপাশে মানুষজন এমন ভাব করছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলাই মৃদু হাসলো। রাফসান আমাকে বলেছিল, তুমি নাকি ভীষণ ক্যারিয়ার এরিয়েন্ট। কিছু মেয়ে আসলে ফ্যামিলি চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশের কয়েকজন স্বস্তিকর হাসি হাসল। আমি আমার ক্লাস ব্যাগটা শক্ত করে ধরলাম। দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো তার মালিকের চেয়ে বলে। রাফসান আরো একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে আগে জানলে পারতে। তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। তোমার অনেক দয়া, আমি বললাম। সে হালকা হাসলো। এটাই তোমার সমস্যা ছিল, অতিরিক্ত ইগো। দেখলে তো অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো। আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার যার নাম আমার পাসপোর্ট আর আইডি কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ অথচ সে ভাবছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুলল। টু ওয়ার্ল্ড মেমোরিজ। আর আমাদের নতুন জীবনের জন্য আমরা অত্যন্ত পরিবার তো গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখল। সে প্রেগনেন্ট, অবভিয়াসলি। পুরো রুমে মানুষ সেটা নোটিস করলো। আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর তারপরও সে আবার আমার দিকে ঘুরল। তা অনন্যা এখনো কি কোনো ছোটখাটো ফার্মে চাকরি করছে? আমার হাসি পেয়ে গেল। আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম, সে যদি জানতো, কিন্তু কিছুই জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো, সে উত্তর দিল। একাকী মানুষদের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল, ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। এক সেকেন্ডের জন্য আমি আবার 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম, যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল কারণ একটা রুটি পুড়ে গিয়েছিল। আর রাফসান আর রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলছিল, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। ঠিক তখনই ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ। পিকড আপ, 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি স্ক্রিন লক করে দিলাম। ও ও সেটা খেয়াল করলো। বয়ফ্রেন্ড? সে হেসে জিজ্ঞেস করলো। না। আহা, তাহলে কেউ একজন আছে। নাবিলা মিষ্টি করে হেসে বলল, ভালো তো। একটা ব্যর্থতার পর সবারই তো একজন সঙ্গী দরকার হয়। ব্যর্থতা শব্দটা পুরো সার্কেলের মধ্যে সুগন্ধির মতো ছড়িয়ে পড়ল। দামি কিন্তু পচা সুবাস। আমি আমার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। নাবিলা, আমি শান্ত গলায় বললাম, একটা মেয়ের টিকে থাকার লড়াইকে ব্যর্থতা বলো না। শুধু এই কারণে যে একজন পুরুষ তোমাকে তার নিজের সুবিধা সুবিধামতো বানানো গল্প শুনিয়েছে। নাবিলা মুখের হাসিটা জমে গেল। রাফসানের চোখ দুটো শক্ত হয়ে উঠল। মুখ সামলে কথা বলো অনন্যা। সেই পুরনো
হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বললেই ও এই টোনে কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলের লাইটটা নিভে গেল। অনুষ্ঠানের হোস্ট স্টেজে উঠলেই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিনারে ডিনারের আগে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাতে আমাদের প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা সবাই নামে চেনেন, যদিও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। পুরো বলরুমে একটা গুঞ্জন শুরু হলো। রাফসান সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে লোভ আর উচ্চাকাঙ্ক্ষা চকচক করে উঠল। সে ফিসফিস করে নাবিলাকে বলল, ইনি নিশ্চয় আরিশ খন্দকার। ওনার সাথে যদি আজ রাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট ডান। আমি এন্ট্রান্সের দিকে তাকালাম। দরজায় এখনো খোলেনি। হোস্টেল হেসে বলতে লাগলো, তিনি খবরদার, গোলবাল ভাষ্যকার এর ফাউন্ডার, বাংলাদেশের অন্যতম বড় এডুকেশন ফান্ডের পেছনের মানুষ, এবং আমাদের আজকে এই রিউনিয়নের পুরো স্পন্সর। রাফসান তার স্যুটের কাফলিংস ঠিক করলো। নাবিলা তার শাড়ির আঁচলে টেনে নিল। হলে অর্ধেক মানুষ দরজার দিকে ঘুরে তাকালো। তখনই হোস্ট শেষ লাইনটা বললেন, কিন্তু ওনাদের স্টেজে ডাকার আগে ওনার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি আজ রাতে এখানে কোনো চিফ গেস্ট হিসেবে প্রবেশ করতে চান না, বরং এই 2010 ব্যাচের সবচেয়ে স্ট্রং এবং সাকসেসফুল মেয়েটির স্বামী হিসাবে করতে চান। রাফসান মনে মনে হেসে ফিসফিস করল, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই বলরুমের বিশাল দরজা দুটো খুলে গেল, আর ভেতরে পা রেখেই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিফ খন্দকার পুরো হলের ভিড়ের মাঝে সবার প্রথমে যার চোখ খুঁজছিল সেটি ছিলাম আমি। আরিফ খন্দকার যখন চারকোল কালারের একটা বন্ধ গলার স্যুট পরে হলরুমে ঢুকলো, তখনও তার কাঁধে বাইরের বৃষ্টির দুই এক ফোঁটা জল চকচক করছিল। সে অনুষ্ঠানের গেস্ট রুমের দিকে তাকালো না, বড় বড় ইনভেস্টমেন্টদের দিকেও তাকালো না, এমনকি সেসবই পুরুষদের দিকেও তাকালো না যারা ইতিমধ্যে হ্যান্ডশেক করার জন্য নিজেদের কোট ঠিকঠাক করে। মুখের সেরা হাসিটা ফুটিয়ে হিসাব করছিল কিভাবে এই একটা পরিচয়কে বিজনেসে রূপ দেওয়া যায়। সে শুধু আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য পুরো রুমের মানুষ যেন কিছুই বুঝতে পারল না। তারপর আরিশ হাসলো। সেই হাসিটা খবরের কাগজের পাতায় দেখা কোনো আনুষ্ঠানিক হাসি ছিল না। বিজনেস ম্যাগাজিনের কভারে থাকা সেই মাপা হাসিও ওটা ছিল না। ওটা ছিল একদম আসল হাসি, যে হাসিটা আমি রোজ সকালে দেখি, যখন ও বেলকনিতে এসে দেখে আমি এক কাপ ঠান্ডা চা পাশে নিয়ে মগ্ন হয়ে বই পড়ছি। যে হাসিটা এখন আমাকে অনুভব করায় দীর্ঘ এতগুলো বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে কেউ একজন আমাকে খুঁজে পেয়েছে। সে আমার দিকে এগিয়ে এলো, ধীরে পায়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। তার প্রতিটি পদক্ষেপ সাথে সাথে রাফসানের মুখ থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছিল। প্রথমে গোল আত্মবিশ্বাস, তারপর গোল বিশুদ্ধ পেট ভাব, সবশেষে মুখের রং। আরিফ যখন আমার পাশে এসে দাঁড়ালো, রাফসানকে তখন এমন একজন মানুষের মতো দেখাচ্ছিল, যেন নিজে আয়নায় হুট করে কোনো অপরিচিত মানুষকে দেখেছে। সরি, সরি, আমার একটু দেরি হয়ে গেল, আরিশ শান্ত গলায় বলল। আমি ওর দিকে তাকালাম। তুমি তো
বলেছিলে 5 মিনিট। ঢাকার ট্রাফিক তো আর বিলিয়নের দেখে ভয় পায় না। পুরো রুমে একটা মৃদু হাসির রোল বয়ে গেল, কিন্তু সেটা ছিল ভীষণ নার্ভাস এক হাসি। কারণ সবাই তখন আমাদের দিকে তাকিয়ে। আরিশ এবার রাফসানের দিকে ঘুরল, রুক্ষভাবে নয়, নাটকীয়ভাবেও নয়, ঠিক যতটুকু দরকার। মিস্টার আহমেদ, সে বলল। রাফসান চোখের পলক ফেলল। আপনি আপনি আমাকে চেনেন? আরিশের হাসিটা আগের মতোই শান্ত রইল। যারা প্রতি সপ্তাহে আমার অফিসে প্রপোজাল পাঠায়, তাদের বেশিরভাগকেই আমি চিনি। রাফসান শুকনো ঢোক গিলল। অবশ্যই স্যার, আমি আসলে আমাদের লজিস্টিক এক্সপেনশন নিয়ে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। আরিশ এক হাত তুলে তাকে থামিয়ে দিল। আজকের রাতটা ওসবের জন্য নয়। তারপর সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আমাকে প্রদর্শনের জন্য নয়, বা কোনো জেদ দেখানোর জন্যও নয়। শুধু এই কারণেই যে যখনই আশেপাশের পরিবেশটা একটু বেশি রুদ্র হয়ে ওঠে, ও সবসময় এভাবেই আমার হাত ধরে তার আঙুলগুলোর আমার আঙুলের ফাঁকে আটকে গেলে উষ্ণ স্থির একটু করে চেনা আশ্রয়। অনুষ্ঠানের হোস্ট হঠাৎ করেই তার কর্তব্যের কথা মনে পড়ে মাইক্রোফোনে বলে উঠলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার আরিশ খন্দকার এবং ওনার সহধর্মিণী মিসেস অনন্যা খন্দকার। সহধর্মিণী শব্দটা রেশমি কাপড়ের নিচে লুকিয়ে থাকা বজ্রপাতের মতো পুরো হলে ছড়িয়ে পড়ল। নাবিলার মুখের হাসিটা সবার আগে মিলিয়ে গেল। রাফসান আমাদের জোড়া হাতের দিকে তাকিয়ে রইল, তারপর আমার মুখের দিকে, তারপর আরিশের দিকে। তার মুখটা সামান্য হ্যাঁ হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। পেছন থেকে কেউ একজন ফিসফিস করে বলল, ওনার স্ত্রী। আর একটা কণ্ঠ বলল, অনন্যা আরিশ খন্দকারকে বিয়ে করেছে। তারপর তৃতীয় একটা মৃদু কিন্তু নিষ্ঠুর কণ্ঠ ভেসে এলো, রাফসান এটা জানতো না। না, সে জানতো না, কারণ ডিভোর্সের পর রাফসান নিশ্চিন্ত করেছিল যেন সবাই শুধু তার গল্পটাই শোনে। আর আমি নিশ্চিন্ত করেছিলাম যেন কেউ আমার গল্পটা জানতে না পারে। আমি আমাদের বিয়ের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি। কলেজের গ্রুপগুলোতেও আমার নতুন জীবনের কোনো ঘোষণা পাইনি। আদালতের প্রমাণের মতো পুরনো সহপাঠীদের কাছে আমার সুখের কোনো প্রমাণ পাঠাইনি। আমি শুধু বেঁচেছিলাম আমার এই নিস্তব্ধতার মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকায় এমন এক প্রতিশোধ হয়ে উঠেছিল, যা রাফসান কখনো কল্পনা করতে পারেনি। আরিশ আমার পিঠে আলতো করে হাত রাখল। যাবে। আমি বুঝলাম ও কি বলতে চাইছে। স্টেজ, এই রুম ভর্তি মানুষ, আর এই মুহূর্তটা আমি মাথা নাড়ালাম। আমরা দুজনে একসাথে রাফসানের পাশ কেটে হেঁটে গেলাম। নাবিলা হাত টেনে ধরার আগ পর্যন্ত ও এন চুলও নড়েনি, এক চুলও নড়েনি। ও যখন এক পা পিছিয়ে গেল, আমি শুনলাম ও ফিসফিস করে ডাকলো, অনন্যা। অনন্যা। আমি থামলাম না। স্টেজের আলোটা বেশ উষ্ণ, কিছুটা তীব্র ছিল। সেখান থেকে হলের প্রতিটি মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরনো বন্ধু, পুরনো বিচারক, পুরনো গল্পকারী মানুষগুলো, যে মানুষগুলো একসময় আমার পতন দেখেছিল এবং সেটাকে বিনোদন হিসাবে নিয়েছিল, যে মানুষগুলো কখনো জানতে চায়নি আমি কেমন আছি, কারণ আমার কষ্টের চেয়ে রাফসানের বানানো গল্পটা তাদের কাছে বেশি মুখরোচক ছিল। আরিশ মাইক্রোফোনটা হাতে নিল।
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, সে বলল। যদিও টেকনিক্যালি ইভেন্টটা স্পন্সর করার পর আমি নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছি। মানুষজন হেসে উঠল। এবার হাসিটা ছিল স্বাভাবিক। সে বলতে থাকলো, আমি আজ রাতে এসেছি কারণ আমার স্ত্রী এখানে পড়াশোনা করেছে। সে এই জায়গার কথা এক ধরনের জটিল ভালোবাসা নিয়ে বলে। জটিল ভালোবাসা শব্দটা একদম আরিসের মতোই। ও কখনো ক্ষতগুলোর অনুমতি না নিয়েই সেগুলোকে রক্ত বিক্ততায় রূপ দেয় না। যখন অনন্যার সাথে আমার প্রথম দেখা হয়, আরিস বলল, সে তখন আমাদের একটা এডুকেশন ফান্ডের লিডারশিপ রোলের জন্য ইন্টারভিউ দিচ্ছিল। বোর্ডের বাকি মেম্বাররা গোঁফ নিয়ে একটা চমৎকার কর্পোরেট উত্তরে আশা করছিল। তার বদলে সে 15 মিনিট ধরে ব্যাখ্যা করেছিল কোনো প্রতিভাবান নারীরা এমন সিস্টেম ছেড়ে চলে যেতে বাধ্য হয় যা তাদের উচ্চাকাঙ্ক্ষাকে সবসময় স্বার্থপরতা বলে আখ্যা দেয়। আমার গলাটা বুঝে এলো। আমার সেই ইন্টারভিউটার কথা মনে পড়ে গেল। আমার পরনে ছিল একটা সাধারণ নীল রঙের সুতি শাড়ি। আত্মবিশ্বাসটা ছিল ধার করা। আমি 5 জন এক্সিকিউটিভের সামনে বসে ভাবছিলাম, যদি আমি ব্যর্থ হই, অত্যন্ত নিজের সত্তা নিয়ে ব্যর্থ হব। আরিশ আমার দিকে ক্ষণিকের জন্য তাকালো। সেই একমাত্র ক্যান্ডিডেট ছিল যে আমাদের ফাউন্ডেশনের মডেলটাই ভুল ছিল বলে ধরিয়ে দিয়েছিল। কয়েকজন মৃদু হাসল। চাকরিটা ওই পেয়েছিল। ও বলল, এই নয় নয় এই জন্য নয় যে সে আমাদের ইমপ্রেস করেছিল, বরং এই জন্য যে সে আমাদের বাধ্য করেছিল নিজেদের আরো উন্নত করতে। আমাদের মনে একটা ইতিবাচক ভয় তৈরি করে। হলের ভেতরে পরিবেশটা এবার আরো সহজ হয়ে উঠল। আমি রাফসানের দিকে তাকালাম। ও বারের কাছে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। পাশে নাবিলা নিজের পেটে এক হাত সুরক্ষার মতো চেপে ধরে রেখেছিল। রাফসানের চোখ এখন আর আরিশের দিকে নেই। ও আমার দিকে তাকিয়েছিল। সেই চোখ ভালোবাসা ছিল না, এমনকি অনুশোচনাও ছিল না। ছিল শুধু হিসাব নিকাশ। সেই একই পুরনো হিসাব নিকাশ যা আমি আগে দেখতাম যখনও ঠিক করতো কোনো অপমানটা সবার সামনে করা যাবে আর কোনটা গাড়িতে ওঠার জন্য তুলে রাখা দরকার। আরিশ বলতে থাকলো, আজ রাতে আমাকে সাফল্যর ব্যাপারে কথা বলতে বলা হয়েছিল, কিন্তু আমি বরং মর্যাদা নিয়ে কথা বলতে চাই। কারণ মর্যাদা ছাড়া সাফল্য কেবলই একটা পারফরম্যান্স হয়ে দাঁড়ায়। আর অনেকেই খুব ভালো পারফর্ম করতে পারে। রুমের মানুষজন ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুটা স্বস্তির সাথে নড়েচড়ে বসল। আরিফ আরিফ আরিশ রাফসানের দিকে তাকালো না, আর তাকানোর প্রয়োজনও ছিল না। আমার স্ত্রী আমাকে শিখিয়েছে যে অপমানের পর নিজেকে নতুন করে গড়ে তোলা কোনো কামব্যাক স্টোরি নয়। এটা একটা দৈনন্দিন সাধনা। কখনো কখনো এর মানে হলো হাত কাঁপতে থাকা সত্ত্বেও একটা নতুন ফ্ল্যাটে লিজে সই করা। কখনো এর মানে হলো রাতের খাবারে একাকী বসে থাকা, তাও সেই মানুষের কাছে ফিরে না যাওয়া যে তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। কখনো এর মানে হলো এত নীরবে একটা নতুন জীবন গড়ে তোলা, যাতে যারা তোমাকে জীবন্ত কবর দিয়েছিল তারা যেন তোমার কবরে সাথেই কথা বলতে পারে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব।
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্ব এই চ্যানেলে আপলোড করা হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।